প্রকাশ করছি যে যথাসময়ে আপনারা উপস্থিত হয়েছেন। একাধিক প্রোগ্রাম থাকার কারণে আপনাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, কিন্তু ওই প্রোগ্রামটা থেকে আসবে কেউ কেউ একটু লেট হলে বলতেছেন, অথবা তাদের প্রতিনিধিরাও আসবেন বলে আমাদেরকে মত দিয়েছেন। কিন্তু আপনারা যেহেতু দীর্ঘক্ষণ বসে আছেন, আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি এবং আমরা শুরু করছি। এর মধ্যে বাকিরা আশা করলে আমরা একটু করে ফেলবো। তো আজকের মত বিনিময় সভা উপস্থিত আমাদের মাননীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম, এখানে উপস্থিত আছেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয়গণ, আমাদের এই সংশ্লিষ্ট চট্টগ্রাম জেলার থানা আওতাধীন যে 6টা থানা অফিস, সেই অফিসগুলোর থেকে আমাদের থানা নির্বাচন অফিসে যান, এবং আপনারা সম্মানিত সাংবাদিক, রিপোর্টার বৃন্দ যারা উপস্থিত আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আর দীর্ঘায়িত না করে আমরা আমাদের মাননীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যারা আছেন তার অনুমতি সাপেক্ষে আপনারা যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে একটু আপনার নাম, আপনার মিডিয়ার নামটা শুধু সংক্ষিপ্ত আকারে একটু আমরা চাচ্ছি যে আমাদের সাথে প্রাথমিক পরিচয় পর্বটা হোক। ধন্যবাদ। ডান দিক থেকে শুরু করেন। আমি মোহাম্মদ নুরুল কবির, মাই টিভির ব্লু চিফ হিসাবে কাজ করছি চট্টগ্রাম। আমি শাহরুখ সাহেল, সি ভয়েস 24 এর স্টাফ রিপোর্টার। সি ভয়েস 24. আমি মিনহাজ এই লাইব্রেরি দাও তো যারা কিনা মিনহাজ মুহি সি ভয়েস 24 এই কেউ আসলে ওদিক দিয়ে একটু দিয়ে দিও, ওই পাশটা বসবে। বাইরে একজন দাঁড়াও, একজন বাইরে থাকো, তুমি ওদের কাছে যাও, বাইরে থাকো, যারা আসবে দিয়ে দেন। এক্সকিউজ মি, এদিক দিয়ে আসতে পারলে আসো, অসুবিধা নাই। আপনারা কেউ চাইলে এখানে বসতে পারবেন, সমস্যা নেই। একটা থাকতে যাবে সাহেদার মসজিদ, আসো শফিকে বলছো তাহলে এখানে চেয়ার ব্লক করে যাবে, একটা থাকো, থাকো, তারপর একটু আপনাকে পরিচয়। কাজী মাহফুজুল হক, এখন টেলিভিশনে কাজ করি। আমি FM মিজানুর রহমান, আমি কাজ করছি ডেইলি স্টার। আপনার সাথে কি কথা হয়েছে এর আগে? একবার হয়তো কথা হয়েছে, কথা হয়েছে। আমি উত্তম কাজ করি বিডি নিউজ 24। আমি দৈনিক কালের কন্ট্রাক্ট আছি। আমার নাম আসাদুজ্জামান দীপক, আমি পূর্বদেশ পত্রিকা। পূর্বদেশ। আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন রমিজ, আমি দৈনিক সকালের সময় মিডিয়া এক্সপ্রেসের কাজ করছি। আমি পূর্বদেশে কাজ করি। আমি রেজাউল করিম, আমি রাইটিং বিডি চট্টগ্রামের দায়িত্বে আছি। আমার নাম আরিস আহমেদ শাহ, আমি এনটিভি দেখছি। পিছনে আমাদের অফিসাররা পরিচয় দিন। মনিরুদ্দিন হাসান, দৈনিক ইনসাফে কাজ করি। সামনে বসেন, ওই যে ফাঁকা আছে তো। এই কাগজ কলম দিয়ে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তফা আলম, থানা নির্বাচন অফিসার ডবল মনিটর। আসসালামু আলাইকুম, আমি জসিমউদ্দিন, থানা নির্বাচন অফিসার 5 আমি রাজা আহমেদ, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম অঞ্চল। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস আলী, আমি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম। আসসালামু আলাইকুম, আমি সিনিয়র জেলা নির্বাচন অফিসার চট্টগ্রাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন। আসলে আমাদের অফিসে মানে ওই প্রয়োজন ছাড়া তো সাংবাদিকরা আসে না। মানে আমার অধীনেও কিন্তু 2জন অ্যাডিশনাল রিজনাল ইলেকশন অফিসার আছে, এই 2জন পাশে বসা আছে, ওনাদের কিছু ফাংশন থাকে। তারপরে জেলা নির্বাচন অফিসারের সাথেও কিন্তু অ্যাডিশনাল ইলেকশন অফিসার আছে, বর্তমানে পোস্টটা ফাঁকা, একজন নির্বাচন কর্মকর্তা আছে। আর আমাদের থানা নির্বাচন অফিসগুলোতে এখন কিন্তু 2জন করে কর্মকর্তা, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এটা নাই। একজন সহকারী থানা নির্বাচন কর্মকর্তা, এটা সেম ক্লাস, আর উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা নাই। যাই হোক, আমাদের পরিচয় পর্ব শেষ হলো। আমরা মূলত যে উদ্দেশ্যে ডেকেছি, আপনাদের হাতে নির্বাচন কমিশন থেকে জারিকৃত একটি পরিপত্র কপি তো আপনারা পেয়েছেন মনে হয়। তো ইতিমধ্যে যদি পেয়ে থাকেন বা অন্যভাবে পেয়েছেন কিনা, কারণ এই অঞ্চলে আমাদের রাঙামাটি আছে, তারপরে বান্দরবন আছে, খাগড়াছড়ি আছে, এসব জায়গায় কিন্তু ইতিমধ্যে কিছু অনলাইন বা প্রিন্টিং মিডিয়ায় এই ভোটার নিবন্ধন সহজীকরণ বিষয়ে অলরেডি কিছু কিছু রিপোর্ট হয়েছে, এবং কক্সবাজার এলাকায় বেশ ভালো রিপোর্টই হয়েছে আর কি। ঠিক আছে, তো আপনারা জানেন যে
আমাদের সারা বাংলাদেশে নির্বাচন কমিশনের 10টি অঞ্চল রয়েছে। এখানে প্রশাসনিকভাবে যেটাকে বিভাগ করা হয়, আর আমাদের নির্বাচন কমিশনের মানে ক্ষেত্রটা 10টা রিজনে ভাগ করা, ঠিক আছে। তার মধ্যে চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম ডিভিশন আর চট্টগ্রাম অঞ্চল কিন্তু এক না। আমাদের চট্টগ্রাম অঞ্চলের অধীনে চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা এবং 3টি পার্বত্য জেলা, এই 3টি জেলা, এই 5টি জেলা মিলে চট্টগ্রাম অঞ্চল। পাশাপাশি কুমিল্লা কিন্তু ওই যে সেটাও কিন্তু চট্টগ্রাম ডিভিশনের মধ্যে। সেজন্য আমাদের সারা বাংলাদেশে 10টি অঞ্চল রয়েছে। তো নির্বাচন কমিশন থেকে এই এলাকায় বরাবরই ভোটার নিবন্ধনের ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা বা একটু বিশেষ দৃষ্টি রাখা হয়, নজর রাখা হয়। কেননা আমরা সবাই এই বিষয়টা অবগত যে এই এলাকায় একটা রোহিঙ্গা থ্রেট রয়েছে। আমাদের সেই স্বাধীনতা উত্তর থেকে শুরু করে আমাদের কক্সবাজার, আমাদের এই চট্টগ্রাম অঞ্চল, আমাদের পার্বত্য এলাকা, বিভিন্ন জায়গায় একটা রোহিঙ্গা থ্রেট আছে। তো ইতিপূর্বে এখানে ভোটার যেটা হতো, বর্তমানে নির্বাচন কমিশনের যিনি সচিব জনাব মোহাম্মদ শফিউল আযম স্যার যোগদান করার পরে ওনার বাড়ি কক্সবাজার জেলায় এবং উনি চট্টগ্রামে পড়াশোনা করেছেন, চট্টগ্রাম কলেজের ছাত্র উনি। তো এই বিষয়টা নিয়ে আমাদের সাথে ইন্টারনালি বেশ কয়েকবার বসেছে। তারপরেও এই বিষয়ের উপরে আমরা গত জুন মাসে চট্টগ্রাম সার্কিট হাউসে এবং বান্দরবান জেলায় একটা ওয়ার্কশপ করেছে, যেখানে অবশ্য ইন্টারনাল। তো এখানে অনেক বিষয়গুলো আমরা সাজেশন দিয়েছিলাম এবং আমরা এই অঞ্চল থেকে লিখিত সুপারিশমালা দিয়েছিলাম যে আসলে এই অঞ্চলে ভোটারদের ক্ষেত্রে মানে কি কি সমস্যা হচ্ছে, অন্যান্য সাধারণ অঞ্চলের তুলনায় যদি এই অঞ্চলে একটু বিশেষ প্রক্রিয়া অবলম্বন করা হয় কি সমস্যা হচ্ছে। তো অন্যান্য অঞ্চলে যেটা ভোটার করা হতো, যে আমরা ভোটার করার জন্য একটু ভুলে বলি যে একটা ফর্ম ব্যবহার করা হতো, যেটিকে বলা হয় নিবন্ধন ফর্ম 2। কিন্তু এই অঞ্চলে, আমাদের চট্টগ্রাম অঞ্চলে মোট 56টি উপজেলা বা থানা নির্বাচন অফিস রয়েছে। 56টি। যেমন আমাদের এখানে থানা নির্বাচন অফিসের কথা বলা হয়েছে 6টা। আমাদের এই সিটি কর্পোরেশনের ভিতরে কিন্তু 6টি থানা নির্বাচন অফিস রয়েছে। এই বিল্ডিং এ বসে ওনারা, বিল্ডিং এর 4 তলায় 3 জন বসেন আর বিল্ডিং এর নিচ তলায় 3 জন বসেন। আর বাকি যেগুলো উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলা বেস আমাদের উপজেলা নির্বাচন অফিস। তার মানে বাকি আমাদের এই কক্সবাজার, তারপরে আমাদের পার্বত্য জেলা, এই টোটাল মিলে এই 56টি অফিস। এই 56টি উপজেলার ভিতরে ইতিপূর্বে 32টি উপজেলায় সিটি ব্যতীত একটি বিশেষ কমিটি ছিল, মানে একজনের ভিতরে রাখেন, যিনি বাংলাদেশের নাগরিক, জন্মগতভাবে এখানে অবস্থান করেছেন, এখানে পড়াশোনা করেছেন, এখানে বেড়ে উঠেছেন, তার 14 পুরুষ এইখানে আবির্ভূত লোকগুলোর কথা এবং সচিব মহোদয়ের কথা ভেদ করা যায় কি না। তো তখন আমরা বসে টসে উনি চিন্তা ভাবনা করে বিভিন্ন সেমিনার করে একটি পরিপত্র জারি করেছেন, যে পরিপত্রের কপি আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে এখানে 3টি শ্রেণী করা হয়েছে, একটা এ শ্রেণী, একটা বি শ্রেণী। বলা হয়েছে এ শ্রেণীতে কিছু কাগজপত্রের কথা বলা হয়েছে। এই কাগজপত্র হলে তারা ডাইরেক্ট আমাদের উপজেলা বা থানা অফিসে নির্বাচন কর্মকর্তার কাছে এসে এই কাগজপত্রগুলো জমা দিলে সরাসরি ভোটার নিবন্ধন হয়ে যাবেন, তাদের ওই বিশেষ কমিটিতে যাওয়া লাগবে। এ ক্যাটাগরি সিলেক্ট করে যে বি ক্যাটাগরিতে যায়, বি ক্যাটাগরিতেও কাগজপত্রের বর্ণনা দেওয়া আছে। এটা আমার পড়ার দরকার আছে কিনা আপনারা প্রশ্ন করেন, আপনাদের সবার কাছে যদি দেওয়া হয়েছে, তাই না? তো সেখানেও দেখেন যে তারা সরাসরি ভোটার হয়ে যেতে হবে। এ আর বি ক্যাটাগরিতে যারা পড়বে না, এই কাগজপত্র যারা মানে সম্ভব না, তখন সেটি একটা বিশেষ কমিটি চলে যাবে। আর আগে কিন্তু ডাইরেক্ট বিশেষ কমিটি ছিল। তবে একটু পরিষ্কার করা দরকার, আগে কিন্তু 32টি উপজেলা ছিল, আর এখন কিন্তু চট্টগ্রাম অঞ্চলে 56টি কিন্তু এই সিস্টেমের আওতায়। তাহলে 32টি আর আমাদের 32তে 56 মাইনাস করলে কতটা থাকে? 24টা সম্ভবত, 24টা। এই 24টা কিন্তু ছিল না আগে, কিন্তু ডে বাই ডে দেখেন আমরা রিসেন্টলি রোহিঙ্গারা আসছে, বা বিভিন্ন জায়গায়, শুধু রোহিঙ্গা তো চট্টগ্রাম অঞ্চল না, আপনার বিভিন্ন জায়গায় পাসপোর্ট তৈরির ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় ভোটার নিবন্ধনের ক্ষেত্রেও কিন্তু বরিশালে হোক, রাজশাহীতে হোক, এরকম মাঝে মধ্যে 2-1 বিচ্ছিন্নভাবে আমরা সংবাদ পাচ্ছি যে 2-1 রোহিঙ্গা আসতেছে। তো আসলে মূলত বাংলাদেশের যারা মূল জনগোষ্ঠী, বাংলাদেশের যারা নাগরিক, তারা যেন কোনো হয়রানির শিকার না হয়, তাদের জন্য সহজ করা হয়েছে। তেমনি ভাবে চেষ্টা করা হয়েছে যেন রোহিঙ্গা নাগরিকরাও যেন এই তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেটিও চেষ্টা করা হয়েছে। তার জন্য একটি গাইডলাইন এখানে দেওয়া হয়েছে। তো আমরা দেখেছি এই যে মানে যেহেতু আগে প্রত্যেকটি ভোটারকে বিশেষ কমিটির মাধ্যমে যেতে হতো, এবং এই বিশেষ কমিটিতে
আপনার আহ্বায়ক ছিল কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা লেভেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিল, আর আমাদের উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা সদস্য ছিল এবং অন্যান্য সদস্য ডিজিএফআই ছিল, এনএসআই ছিল, তারপরে আপনার পুলিশের লোকজন ছিল, মানে এবার বিভিন্ন সংস্থার লোকজন ছিল। তো এবারও এরকম একটা কমিটির ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেই পরিপত্র একের মধ্যে আমাদের বলা হয়েছে। তো এখনকে মানে ওই কমিটি আবার দেখা যাচ্ছে যে সবসময় মিটিং করতে পারতো না, যার কারণে ভোটার হওয়ার জন্য কোনো ব্যক্তি আবেদন করলেও উনি কিন্তু সাথে সাথে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। ওই কমিটির মিটিং হবে, ওই কমিটির সকলে মিলে এটা পাস করবে, সিদ্ধান্ত দেবে, দেন তাকে ভোটার তালিকা আসতে হচ্ছে। তাহলে যিনি সাধারণ মানে যিনি নাগরিক বা যিনি সন্দেহজনক, দুটোই কিন্তু সমান ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তো সেই কারণে এটা ক্যাটাগরি করে দেওয়া হয়েছে এ এবং বি, যাতে করে এই পেপারগুলো থাকলে এটা ডাইরেক্ট হয়ে যেতে পারবে, জবাব দিতে নেই। আর সি এ আর বি ভিতরে যে কাগজগুলো দিতে না পারবে তারা ওই কমিটিতে উপস্থিত হবে এবং সেখানে হয়তো মাসে 1-2টা করে মিটিং করা হবে এবং সেই মিটিং এর মাধ্যমে সেগুলো পাস হলে সেগুলো তখন ডাইরেক্ট উপজেলা নির্বাচন অফিসার ওই কমিটির সিদ্ধান্তের আলোকে এটা ভোটার করে দিতে হবে। এই হচ্ছে আজকের এই বিষয়টা। তো যেহেতু এই অঞ্চলের মানুষজন অনেকে জানে না এবং নিউজটা যথেষ্ট আকারে আমার মনে করি যে কমিশন থেকে বলা হয়েছে, আমরাও আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে সহযোগিতা চাইবো যে এই বিষয়টা যাতে করে একটু সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া বা জনগণের দৃষ্টিগোচর হয়, সেভাবে আপনাদেরকে ওইভাবে আর কি একটু প্রচার করার ব্যবস্থা করা। এই বিষয়ে আপনাদের সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য এ পর্যায়ে শেষ করছি। আর এটা একটু পড়ে শোনাক নাকি? এর ভিতরে যদি কোনো অস্পষ্টতা থাকে, মানে যদি কোনো বিষয় মনে করেন যে এই বিষয়টা আপনার বুঝি নাই, তাহলে সে বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা ক্লিয়ার হতে পারি। অথবা যদি এটাও আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো যে আরো কোনো বিষয় সহজ করা যায় কিনা বা আরো কোনো বিষয় মানে হবে কিনা, সেই সাজেশন দিলে আমরা এটি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব, যাতে করে এটি এইভাবে না হয়ে এটি এভাবে হলে আমাদের এই বিষয়টা আরো বেশি জনবন্ধব ভাবে নাগরিকরা আরো হয়রানি মুক্তভাবে সেবা পাবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদের সাথে আপনাদের সাথে কাছে একটু উপস্থাপন করতে চাচ্ছি। পরিপত্র 1-এর কপিটা আপনাদেরকে দেয়া আছে। আমরা শুধু পয়েন্ট একটু বলে দিব যাতে আপনাদের আমরা যে বিষয়টা নিয়ে আজকে বসছি, ভোটার নিবন্ধন সহজীকরণের জন্য মত বিনিময় সভা, আমি একটু উপস্থাপন করলে আপনাদের জন্য আমি বিশ্বাস করি একটু সহজ হবে, তারা একটু করতে। রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকার বাংলাদেশের কতিপয় রোহিঙ্গা ও ভিনদেশী কোন নাগরিক যেন ভোটার নিবন্ধনের অন্তর্ভুক্ত হতে না পারে, এই প্রসঙ্গে বিশেষ এলাকা সমূহে ভোটার নিবন্ধন সহজীকরণের জন্য এই পরিপত্রের 3টা অপশন জারি করা হয়েছে। পরিপত্রের 1-এর এ-তে বলা আছে, একটু আপনারা যদি প্রথম পাতাটা দেখেন, এসএসসি বা সমমান বা তদুর্ধ্ব সনদ থাকলে, মানে এইটা নিয়ে আপনারা প্রায় প্রসঙ্গে আমরা থাকলে কি করব, এসএসসি বা সমমানের তদুর্ধ্ব সনদ, ভোটার ভেরিফাইয়েবল কিউআর কোড অনলাইন জন্ম নিবন্ধন সনদ, ভেরিফাইয়েবল কিউআর কোড অনলাইন নাগরিক সনদ, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র। এখানে উল্লেখ্য সরকারি চাকরিজীবী সন্তান এ ক্যাটাগরিভুক্ত হবে, এক্ষেত্রে সরকারি চাকরির প্রমাণস্বরূপ অফিস প্রধান কর্তৃক সত্যায়িত সার্ভিস বহির কপি, নিয়োগপত্র, যোগদানপত্র প্রদান করতে হবে। এটা এ ক্যাটাগরিতে যারা ভোটার হওয়ার যোগ্য তাদের জন্য এটা করা হলো। বিতে এসে দেখেন লেখা আছে এসএসসি বা সমমান বা তদুর্ধ্ব সমমান না থাকলে, প্রথমটাতে আমাদের যদি এসএসসি থাকে তাহলে, আর যদি না থাকে ভেরিফাইয়েবল কিউআর কোড অনলাইন জন্ম নিবন্ধন সনদ, ভেরিফাইয়েবল কিউআর কোড অনলাইন নাগরিক সনদ, বাবা মায়ের অফিস যাচাই, স্থায়ী বাসিন্দা হলে জেলা প্রশাসন পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজা কর্তৃক প্রদত্ত সনদের কথা বলা আছে, ভূমিহীন সনদ, অনলাইন ভেরিফাইয়েবল ভূমি উন্নয়ন কর প্রদানের রসিদ, পর্চা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষেত্রে, পাসপোর্ট যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে। উল্লেখ্য বাবা মায়ের মধ্যে একজন বেঁচে থাকলে এবং তিনি ভোটার হয়ে থাকলে তার অফিস যাচাই এবং অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে, আর বাবা মা কেউ বেঁচে না থাকলে উভয়ের অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে। এটা বিতে গেল। এখানে আমি একটু শেষ করে ওই বাইরে সিতে এসে বলতেছে, স্যার যেটা ইতিমধ্যে উপস্থাপন করেছেন আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, বিশেষ এলাকায় যে সকল বাসিন্দা ভোটার নিবন্ধন, এই বিশেষ এলাকা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 4টা এলাকার 56টা উপজেলা বিশেষ এলাকার আওতাভুক্ত। এই বিশেষ এলাকার সময় যে সকল বাসিন্দা ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ক্যাটাগরি এ এবং বি, যেটা ইতিমধ্যে আমরা উপস্থাপন করলাম,
এর মধ্যে যদি আওতাভুক্ত না পড়ে তাদের ভোটার নিবন্ধন কার্যক্রম ওই সার্জেরা উপস্থাপন করলেন ইতিমধ্যে বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন হবে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, পরিপত্রের দ্বিতীয় কথায় বিশেষ এলাকার কোন কোন এলাকায় কে কারা কমিটিতে থাকবেন তার একটা ফর্মুলা দেয়া আছে। আমরা ওইটা বললাম না, আপনারা একটু দেখবেন, এবং নিচে তাদের কার্য পরিধি কি হবে এই বিষয়টা বলা আছে। তারপরে ওনারা সহজ হবে। ধন্যবাদ আপনাদেরকে। এখানে কার্যপরিধি বলা আছে, কার্যপরিধির অনেক এই বিষয়গুলো অনেক ডিটেলস ইন ডিটেলস বলা আছে। এটা আপনার সব আমরা আলোচনা করলাম না, প্রশ্ন থাকলে করতে দেখে নেবেন। তো বি ক্যাটাগরির ক্ষেত্রে দুটা বিষয় একটু স্পষ্টীকরণ করি। যেমন 3 নম্বরে বলা হয়েছে বাবা মায়ের অ্যাফিস যাচাই। অ্যাফিস যাচাই বলতে অটোমেটিক ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম। যেমন আমরা যদি কোনো ব্যক্তি এনআইডি খুঁজে পাচ্ছে না বা ভোটার নাম্বার খুঁজে পাচ্ছে না, হারিয়ে যায়, তাহলে আমাদের এখন বাংলাদেশের 64 জেলা নির্বাচন অফিসে এই অফিসের লিঙ্ক রাখা হয়েছে। যে কোনো ব্যক্তি যিনি বাংলাদেশের নাগরিক, তাহলে সে যদি ভোটার হয়ে থাকে, এনআইডি পেয়ে থাকে, এই তথ্য তার কাছে না থাকলেও আমাদের অফিসে এসে ফিঙ্গারপ্রিন্ট দিলে তার ডাটাটা ভেসে আসবে। এটি করা হয়েছে যেহেতু এটি একটি বিশেষ এলাকা, রোহিঙ্গা থ্রেটপূর্ণ এলাকা। এখানে দেখা যাচ্ছে যে একটু ভেঙে বলি যে আমরা শুনেছি, আমি তো এখানে অল্প দিন এসেছি, উনিও অল্প দিন এসেছেন, তথাপিও 1 বছর হয়ে গেছে আর কি। তো এখানে ভোটার করার ক্ষেত্রে বৃদ্ধ ব্যক্তিকে বাবা মা বানায়। ভোটার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা ওই বিশেষ কমিটির মাধ্যমে ভোটার হবে, এখনো ওই যে 3 নম্বর অপশনে যাবে, তাদের কিন্তু ফর্ম 2টি ব্যবহার করতে হবে। একটা নিবন্ধন ফর্ম 2, একটা বিশেষ ফর্মের অতিরিক্ত তথ্য ফর্ম 2। সেই অতিরিক্ত তথ্য ফর্মে কিন্তু তাদের দাদা দাদি ভোটার ছিল কিনা, পিতামহের তথ্য এগুলো, তারপরে অভিভাবক মানে পিতামাতা বেঁচে না থাকলে তার অভিভাবককে তার তথ্য, এবং জাতীয় পরিচয় পত্র প্রাপ্ত আপন 3 জন ভাই, ফুফু, চাচা, এদের তথ্য, অনেক তথ্য দিতে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা মানে এরকম অভিযোগ পাই যে উনি বাংলাদেশের নাগরিক না, উনি রোহিঙ্গা নাগরিক, উনি যেটি ভোটার করেছেন এটি সত্য না। এবং এই এলাকায় কিছু কিছু তো আপনারা এটা জানেন, তাই না? তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই এনআইডি গুলো মানে সামহাও কোনোভাবে সে কালেকশন করছে, কপিগুলো, ফটোকপিগুলো কালেকশন করছে। আপনারা জানেন যে আমরা যখন নির্বাচন হয়, আমরা কিন্তু ভোটার তালিকা এই যে কাউন্সিলরদের কাছে বিক্রি করি, সিডি বিক্রি করি না। তার মানে জনপ্রতিনিধিদের কাছে যারাই নির্বাচনে প্রার্থী হন তাদের কাছে ভোটার তালিকার একটি মিরর কপি চলে যায় সিডি আকারে। তো ওখানে ভোটার নাম্বার দিলেও আমরা ডাটাটা পেতে পারি, আবার এমনি পেতে পারি। যে কোনো ভাবে কিন্তু সে আইডি কার্ডের ফটোকপিও ম্যানেজ করুক, অথবা আপনি মনে করেন যে ভোটার তালিকা থেকে ম্যানেজ করুক, এটি কিন্তু চলে আসে। তো এইভাবে ম্যানেজ করে দেখা যাচ্ছে যে কাউকে পিতা, কাউকে মাতা, কাউকে আত্মীয় স্বজন, কাউকে চাচা ফুফু বানায় হয়তো ভোটার হয়ে যাচ্ছে। পরবর্তীতে ওয়ারেস টরেস হয়ে গেলে বা একটা পর্যায়ে মনে করেন যেরকম হয় যে সম্পত্তির মালিকানা বা কিছু থাকলে সে মনে করতেছে যে অভিযোগ দিচ্ছে যে এ আসলে সঠিক পিতা মাতা না, এরকম। তো সেই ক্ষেত্রে এই চিন্তা ভাবনাকে মাথায় রেখে বাবা মায়ের অ্যাফিস যাচাই করা হয়েছে। যদি কারোর মানে ওই যে আপনার এসএসসি বা তদন্ত সনদ না থাকে, একটা ছেলে যখন এসএসসি পাস করে তখন তো অনেকদিন পড়াশোনা করে একটা সার্টিফিকেট দিতে হয়, তার মানে সে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, জিএসসি করতে হচ্ছে অনেকদিন, সেই জন্য ওটা নিশ্চিত হয়ে করা হয়েছে। তো তারপরে এই যে বাবা মায়ের অ্যাফিস যাচাই, যিনি তার ছেলে বা সন্তান যাকে ভোটার করতে হবে তাকে আসতে হবে, এসে আমাদের অফিসে এই অফিসের বাবা মা তাকে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দিলে তার প্রিন্ট আউট আসবে, এবং ওই প্রিন্ট আউট ভোটার করার সময় উনি ভোটারের সাথে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো দেয় তার মধ্যে নির্দিষ্ট কিছু কাগজপত্র আমরা এই ফর্মের সাথে স্ক্যান করে আমরা আমাদের ডাটাবেজে সংরক্ষণ করি, যাতে করে পরবর্তীতে ওই ব্যক্তি আসলে কি তথ্যের ভিত্তিতে ভোটার হয়েছে। এবং হার্ড কপিতে সংরক্ষণ থাকে, হার্ড কপি অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, ইয়ে হতে পারে, কিন্তু এই কপিটা কিন্তু ডাটাবেজে সংরক্ষণ করা হয়। তাহলে যাতে পরবর্তীতে বাবা মায়ের তার সন্তান না অস্বীকার করতে না পারে, এই জন্য বাবা মাকে এইখানে ডেকে নিয়ে এসে অ্যাফিস যাচাই করতে বাধ্য করা, এই অপশনকে মাথায় রেখে এই অ্যাফিস যাচাই। তো এটি এখনো আমাদের উপজেলা বা থানা পর্যায়ে সব যায়নি। তো চট্টগ্রাম অঞ্চলে বিশেষভাবে কমিশনের সাথে আজকে আমরা কথা বলেছি, ওনারা অতি দ্রুত এই অ্যাফিস যাচাইয়ের একটা ব্যবস্থা সব উপজেলায় এই লিঙ্কটা দিয়ে দেবেন, যেটি বড় সার্ভারের উপরে চাওয়া পড়ে দ্রুত দিয়ে দেবেন। আজকে সকালেও আমি আমাদের আইটির সাথে কথা বলছি, তারা দিয়ে দেবেন বলেছে।
এই মুহূর্তে জেলা অফিসগুলোতে আছে, উপজেলা অফিসগুলোতে বা থানা অফিসগুলোতে এই সংযোগ নাই। আমাদের যে 5টি জেলা আছে এখানে সব জায়গায় এই সংযোগটা আছে, উপজেলাতে নাই। এই উদ্দেশ্য মাথায় রেখে এইটি করা। 4 নম্বর পয়েন্ট আছে স্থায়ী বাসিন্দা সনদ জেলা প্রশাসন বা পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজা কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ। এটি কিন্তু আমাদের শুধু 3 পার্বত্য এলাকার ক্ষেত্রে, এটি কিন্তু চট্টগ্রাম জেলার জন্য না, এটি কক্সবাজার জেলার জন্য না, এটা 3 পার্বত্য জেলার ক্ষেত্রে। ওনারা ওইখানকার স্থায়ী বাসিন্দা কিনা। এখন স্থায়ী বাসিন্দা সনদ এটি দেবেন জেলা প্রশাসন, হয় ডিসি অফিস থেকে দিতে হবে, অথবা পার্বত্য অঞ্চলে যে প্রতি জেলাতে একজন রাজা থাকে তার অফিস থেকে তিনি এটা দেবেন। অর্থাৎ আমাদের কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার জন্য এটি নাই, এটি নিয়ে আপনারা একটু ক্লিয়ার করবেন। তারপরে ভূমিহীন সনদ, অনলাইন ভেরিফাইয়েবল ভূমি উন্নয়ন কর প্রদানের রসিদ, পর্সা প্রযোজ্য ক্ষেত্রে। এটাও আমাদের পার্বত্য এলাকার সব জায়গায় কিন্তু এসিল্যান্ড অফিস নাই, সব জায়গায় কিন্তু এসিল্যান্ড অফিস নাই। কিছু কিছু জায়গায় এখন হচ্ছে, এখন সব জায়গায় চেষ্টা করতেছে। তো এখানেও আমাদের যেখানে অনেকের ভূমি যাদের থাকে না, যে অফিস থেকে, বিশেষ করে এসিল্যান্ড অফিস থেকে ভূমিহীন সনদ যদি দেয়, অথবা ভূমি থাকলে ভূমি উন্নয়ন কর প্রদানের রসিদ এটি দেয়। আর পর্সা তো এখন জানেন আপনার কিউআর কোড হয়েই গেছে, অনেক জায়গায় কিউআর কোড হয়ে গেছে না ম্যাক্সিমাম জায়গায়, এটি এই জন্য দেওয়া থাকে। তারপরে মৃত্যু সনদ। এই 3টা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করলাম যে এটা এই অ্যাসপেক্ট হয়েছে, একটা স্থায়ী বাসিন্দা সনদ, একটা ভূমিহীন সনদ, একটা বাবা মার এফিডেভিট। এটা এর উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। জি, ফ্লোর ওপেন করা হলে আপনাদের মতামত আপনারা শেয়ার করতে পারেন। আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হচ্ছে যারা ইতিমধ্যে রোহিঙ্গা যে নাগরিক রয়েছে, যারা ভোটার হয়েছে বিভিন্ন উপায়ে, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা আছে কি? এটার ব্যাপারে আসলে আমাদের তো রোহিঙ্গা যিনি ভোটার হয়েছেন, এরকম যদি তথ্য প্রমাণ দিয়ে কেউ অভিযোগ করে, নির্বাচন কমিশন থেকে আমরা নির্দেশনা দিলে তদন্ত টিম আসে, তদন্ত করলে এই বিষয়ে তো আমাদের সিদ্ধান্ত নিতে পারে না। প্রমাণিত হলে নির্বাচন কমিশন এটার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। আমি একটা বিষয় বলি, এই বিষয়ে মানে এই প্রশ্নের যথাযথ আনসার কিন্তু ওনারা দেবেন, তবে অভিযোগ দিলে সেটা তো তদন্ত হবে, তদন্তের হলে কিন্তু নিশ্চয় প্রমাণিত হয়। নিঃসন্দেহে আইন, আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী এটা কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে। একটা বিষয় বলি, বিভিন্ন সময়ে আমরা নিউজ করেছি আপনাদের সার্ভারে রোহিঙ্গাদের ভোটার, বিশেষ করে আমাদের চট্টগ্রাম অঞ্চলে, এবং আপনারা এদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এটার সাথে জড়িত আপনাদের এক শ্রেণীর কর্মচারীরা ইনভলভ ছিল, এটা ওদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছিলেন, এবং কি পরিমাণ রোহিঙ্গাদের আপনারা এনআইডি বাতিল করেছে এ পর্যন্ত চট্টগ্রাম বা আপনাদের অধীনস্থ এলাকায়? ইতিপূর্বে আমি তো ভাই এখানে কর্মরত আছি 1 বছর। ইতিপূর্বে আমরা শুনেছি অন্যান্য অঞ্চলে যখন কর্মরত ছিলাম, এখানে কিছু রোহিঙ্গাদের ভোটার করার ক্ষেত্রে কিছু তথ্য প্রমাণ এরকম অভিযোগ দিয়েছিল, তদন্ত করেছে। আমাদের কিছু বোধহয় সাসপেন্ড হয়েছিল স্টাফরা, কিছু এরকম বর্ণনা করেছে, কিন্তু আমি নিশ্চিত করে এই মুহূর্তে আসলে কি পরিমাণ রোহিঙ্গাদের, আমি আমাদের কর্মকর্তাদের ক্ষেত্রে কিছু ব্যবস্থা নিয়েছিল, আমার কাছে কি পরিমাণ রোহিঙ্গাদের আপনারা এনআইডি বাতিল করেছেন, রোহিঙ্গাদের এনআইডি এই তথ্যটি আমার কাছে নেই। কি পরিমাণ বাতিল হয়েছিল এই তথ্যটি আমার কাছে নেই। আপনাদের হয়তো পরবর্তীতে আমরা মানে কথা বললে যেটা হয়েছিল ওই সময় তথ্য দেখে হয়তো পরবর্তীতে জানাতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে তথ্যটি নেই। আপনারা একটা যেটা বলেছেন, আমরা কিন্তু আসলে ওই যে রোহিঙ্গা হয়েছিল ওই উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য কিন্তু বুঝতে হবে। আমরা আপনাদের ডেকেছি যে আগে একটা কমিটির মাধ্যমে হতো, যাদের জনগণ সাভার হতো। এই এলাকার যারা ভোটার যোগ্য নাগরিক, ভোটার যথাসময় হতে পারতেছে না, এক শ্রেণীকে ডাইরেক্ট অ্যাক্সেস দেওয়া হয়েছে, এক শ্রেণীকে ডাইরেক্ট অ্যাক্সেস দেওয়া হয় না। প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তারা ডাইরেক্ট ভোটার হয়ে যাবে, আর কিছু কাগজপত্র এই কাগজপত্র লিমিটেশন থাকলে তাদেরকে একটা কমিটির মাধ্যমে আসতে হবে। আর কমিটি যদি যেটা প্রয়োজনীয় মনে করবে, এই সহজীকরণটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, যে এখানে একটা বিষয়, পারিবারিক সনদ অথবা ওয়ারিশ সনদ যদি বয়স উল্লেখ করে, একদম জন্ম নিবন্ধন, জন্ম তারিখ উল্লেখ করে যদি দেওয়া হয়, এক্ষেত্রে ভালো হয়। কিন্তু এসএসসি সার্টিফিকেট এখানে দেওয়া হবে, কিন্তু দেখা যায় কি ছোট ভাই বড় হয়ে গেছে, বড় ভাই ছোট হয়ে গেছে, এক্ষেত্রে কোনো জানা এরকম এটা এক্ষেত্রে পারিবারিক সনদ ওয়ারিশ সনদ যদি দেওয়া হয় একসাথে, ওইটা আসলে এনআইডি সংশোধনের সাথে আসলে সম্পৃক্ত। আমাদের এনআইডি সংশোধনের একটা এসওপি বলে একটা আইন আছে, যেখানে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য কি ধরনের ডকুমেন্টস লাগবে ওই আইনটার ভিতরে ডিটেলস বলা হয়েছে। যেটা আপনি যেটা বলছেন, এরকম ভাই বোনের ধারাবাহিকতা পূর্ণ হলে ওখানে বলা আছে যে ওয়ারিশ সনদটা দেবে ওই যে ভাই বোনের জন্মের ক্রম অনুসারে সিরিয়াল মেনটেন করে ওনাদেরকে দিতে বলা হচ্ছে। এখন আমাদের সব কর্তৃপক্ষকে আসলে
সৎ হতে হবে, তাহলে আমরা এটা পারবো। এই যেমন আমাদের অনলাইন ভেরিফায়েবল বা কিউআর কোড যুক্ত চালু করার কথা বলা হয়েছে, যেমন আমাদের জন্ম সনদটা অনলাইন, তথাপিও আমরা মাঝে মধ্যে দেখি যাচ্ছে যে একাধিক ব্যক্তি অনেকে পায়। যেমন আমরা মাঝে মধ্যে পাই 22 সালে করা হয়েছে, 22 সাল তো সেদিন গেল, তাই না? আমরা 2008 সালের ডাটা বাদে বা 2012 সালের ডাটা বাদে পরবর্তী সময়ে যে ডাটাগুলো নিয়েছি এটা অনেকটাই আমাদের কাছে সব পেপারস হয়ে গেছে। এগুলো কি আছে, মানুষ তার প্রয়োজন এই এলাকা আবার বিদেশ নির্ভর বেশি, অনেক দেখছি আমরা যেতে চাই, তো অনেকেরই আমরা দেখি যে 2টি করে জন্মসনদ আছে, 2টি করে অনলাইন জন্মসনদ আছে, আমাদের কাছে আসতেছে 2টি অনলাইন জন্মসনদ, এরকম আমরা বহুত পাচ্ছি। এরা তো আমাদেরকে সচেতন হতে হবে, একটা বিষয় ইস্যু করাই যাবে না। আসলে নির্বাচন কমিশনের কাছে যে সার্ভার আছে এটা ক্রস ম্যাচ করলে ধরা পড়ে, জন্ম নিবন্ধনেতে এরকম ক্রস ম্যাচ করার ব্যবস্থা নেই। কারণ উনি আজকে এই জায়গা থেকে করলো, উনি যদি অন্য সার্ভার থেকে করে তাহলে এটা ধরতে পারবে না। আর আমাদের নির্বাচন কমিশনের এক জায়গায় ডাটা, মানে সব ডাটা তো একটা সার্ভারে যে গিয়ে ম্যাচিং হয়। আমরা এখান থেকে মাঠের কাজ হচ্ছে, অফিসাররা ছবি তুলে বায়োমেট্রিক নিয়ে এটি মেইন সার্ভারে আপলোড করে দেওয়া। মেইন সার্ভার থেকে কিন্তু ওই ভোটারের সাথে বাংলাদেশের যে বাকি যে সার্ভারে যত ভোটার আছে প্রত্যেকটি ভোটারের সাথে একটা ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্টটা ক্রস ম্যাচ করবে। ক্রস ম্যাচ করে যখন দেখা যাচ্ছে ধরা পড়বে না, যদি সে অন্য কোনো জায়গায় ভোটার হয়েও থাকে তাহলে ওইখান থেকে তাকে কেটে ফেলে দেবে, কেটে ফেলে দিয়ে মেইন সার্ভারে এটা আপলোড হবে, এনআইডি জেনারেট হবে। এরকম অনেক হচ্ছে না তা না, এত আইন এত তথ্য এত সচেতন করার পরেও কিন্তু অনেক ভোটার হচ্ছে। হওয়ার পরে কিন্তু ওই সার্ভারে গেলে আমাকে অটোমেটিক্যালি এখান থেকে আমাদের অ্যাপ ইজ অনেক স্ট্রং এখন, এটা দিয়ে ওখান থেকে অটোমেটিক্যালি তাকে বাদ দিয়ে দেওয়া হবে। এবং আমাদের কমিটিও আছে কিন্তু দ্বৈত ভোটার কমিটি, অনেকে দ্বৈত ভোটার হয়েছে, সেটা আমাদের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নেতৃত্বে কমিটি আছে, জেলা অফিসারদের নেতৃত্বে কমিটি আছে, সেখানে থানা অফিসাররা আছে। এরকম আমরা যখন এই আবেদনগুলো করে একজন ব্যক্তি দ্বৈত ভোটার, তখন সেখানে মিটিং করে ওসিরাও সদস্য আছে, সেখানে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে কোনটি আসলে রাখা যুক্তিযুক্ত সেই সিদ্ধান্ত কমিশনকে করা হয়, ওরা একটা সিদ্ধান্ত দেয়, দেন বাদে হয়। এটা ওই কারণে জন্ম নিবন্ধন সনদ এটা আমরা মাঝে মাঝে পাই। আমাদেরও খারাপ লাগে যে 2005 সাল দিয়ে জন্ম তারিখ দিয়ে ভোটার হয়েছে, 2003 সালে এখন কারেকশন আছে, ব্যাকডেটে আছে, এটা আমরা প্রচুর পাচ্ছি। এমনকি এই অঞ্চলে আমরা এমন পাচ্ছি যে 2018 সালে ম্যাট্রিক পাস, 2017 সালে সে ভোটার হয়েছে, অথচ 4র্থ শ্রেণীতে ভোটার হয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক। এই তথ্য আমার তথ্য সংগ্রহকারী দিয়েছে, ওনারা তো মিথ্যা কথা বলতেছে, সকলকে সচেতন হতে হবে। সরকারি চাকরিজীবী সন্তানদের ক্ষেত্রে যে এই ক্যাটাগরাইজ করা হলো, এবারে এই ক্যাটাগরি ইয়া কেন এই ডিসক্রিমিনেশনটা হয়ে যাচ্ছে না এখানে? এই বি করা না, ডিসক্রিমিনেশন এখানে তো তার কাগজ থাকতে হবে। আর যেহেতু সরকারি চাকরিজীবী হলে পুলিশি ভেরিফিকেশন হয়, তার এনআইডি থাকতে হয়, তাই না? সরকারি চাকরিজীবী কারা? যারা বাংলাদেশের নাগরিক, তাই তো সরকারি চাকরিজীবী হবেন নাকি? সেটা কোশ্চেন না, মানে কোশ্চেনটা হচ্ছে কি এই ক্যাটাগরাইজ করার মাধ্যমে তো একটা ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে, ওটা কেন? না, এটা সহজীকরণ করার জন্যই করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্যই সহজীকরণ। তার পিতার মাতা যদি বাংলাদেশের রুটে থাকে, এবি না করেও করা যেতে পারে, মানে সহজীকরণ করার জন্য এবি না করে কিন্তু করা যেতে পারে। এ করলে বি করলে যে আমি এ তে পড়ে গেলাম আর একজন বি তে পড়ে গেল, সো এটা একটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট হয়। এবি ডিসক্রিমিনেশন না, আমরা আমাদের উদ্দেশ্যটাই কিন্তু যে সবাই তো ম্যাট্রিক পাস না, সবাই তো সার্টিফিকেট নেই, তাহলে একাডেমিক সার্টিফিকেট আমরা একটু ধরন করে দিয়েছি, কমিশন দিয়েছে, তাই না? আপনাদের সাজেশন দেখলে আমরা অবশ্যই বলি, আপনি যদি মনে করেন যে এইটা এই সাজেশনে আসতে পারে, সেগুলো আমরা ওয়েলকাম করবো, আমরা তো কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো, ঠিক আছে? একটা দুটো প্রশ্ন করতেছি। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে রোহিঙ্গা ইনফ্লেক্স হওয়ার পরে আমরা দেখেছি যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের হাতে ফিঙ্গারের ডাটা নেওয়া হয়েছে, সেটা একটা সেন্ট্রাল ডাটাবেজ আছে, সম্ভবত RRC সেটা মেইনটেইন করে। আমরা যেটা দেখেছি যে পাসপোর্ট সেটা হচ্ছে ভেরিফাই করে, যখন কোনো রোহিঙ্গা আসে তখন হচ্ছে যে তারা ফিঙ্গার ম্যাচ করে। সেক্ষেত্রে আমরা চট্টগ্রামের 5 এবং দেওয়ানাটা আমরা দেখেছি প্রচুর কেস ধরা পড়েছে যারা আসলে ফিঙ্গার ম্যাচিংয়ের কারণে আটকে যাচ্ছে। আপনাদের কাছে জানতে চাচ্ছি যে সেইটা আপনাদের সাথে সার্ভারে ক্রস সেকশন হয় কি, মানে একইভাবে যখন একটা লোক ফিঙ্গার দিচ্ছে সেটা এনআইডি সার্ভারের সাথে সাথে রোহিঙ্গা ডাটাবেজের সার্ভারে যাচ্ছে কি? হ্যাঁ, প্রশ্ন এক। আর দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা তো সহজীকরণের কথা বললেন, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, তবে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমরা যেটা দেখেছি গত 4-5 বছর আগে অনুসন্ধান, আপনাদের নিজস্ব অনুসন্ধান, দুদকের অনুসন্ধান এবং ল এনফোর্সিং এজেন্সির যে অনুসন্ধানগুলো ছিল, সেখানে আমরা দেখতে পেয়েছি যে তখনকার সময়ও বিভিন্ন প্রসেস অবলম্বন করার পরও কিন্তু সেকশন অফ এমপ্লয়ি অফ ইলেকশন কমিশন তারা কিন্তু বাসায় বসে স্পেশালাইজ ক্যাটাগরিতে হচ্ছে রোহিঙ্গা করা হয়েছিল।
এটা তো আপনারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনাদের পার্ট বলেছেন যে কিভাবে সহযোগিতা করবেন। এছাড়া আপনারা এই কমিটির আলোকে এই যে সুপারিশমালার আসলো, সেই সুপারিশমালার আলোকে আপনারা আপনাদের স্টাফদের উপরে কিভাবে আসলে অবজারভেশন করবেন, লুক ওভার করবেন? কারণ আপনি তো 9টা 5টা অফিস করে চলে যাচ্ছেন, কিন্তু একজন এমপ্লয়ি তিনি অফিসে থাকছেন, ডাটাবেসগুলো তার কাছে আসলে সব ধরনের অ্যাক্সেস আছে। আরও আশঙ্কার কথা হচ্ছে যে যারা এই ডাটাবেসগুলো কাজগুলো করছেন তারা কিন্তু আপনাদের পার্মানেন্ট এমপ্লয়ি, তারাও কিন্তু চুক্তিভিত্তিক, তো লুপহোলসগুলো থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যে সহজীকরণের কথা বলছেন, এই সহযোগিতাকরণ আসলে এই অঞ্চলের জন্য কতটা এফেক্টিভ হবে বলে মনে করছেন? ধন্যবাদ। আমাদের এরাও বলবে, এরা সরাসরি পড়ার সঙ্গে সম্পৃক্ত, আমাদের থানা অফিসাররাও জানবে। আপনি যথার্থ বলেছেন। আমরা আমাদের এই ভোটার নিবন্ধনের জন্য বা এনআইডি সেবা দেওয়ার জন্য আমাদের নিজস্ব জনবলের পাশাপাশিও আমাদের প্রকল্প থেকে আমাদের কিছু অপারেটর আছে, কিন্তু এখানে এটি নিশ্চিত এই তথ্য প্রযুক্তির যুগে এটা তো খুবই সহজ। প্রত্যেকের কিন্তু এনআইডি আছে এবং কে কোন ল্যাপটপ ব্যবহার করে তার আইডি আছে, এটা সেন্ট্রাল থেকে মনিটরিং করা হয়। যিনি যেটা ব্যবহার করতেছে আছে না, প্রত্যেকের ল্যাপটপ আছে, প্রত্যেকের আইডি আছে। আর উপজেলা নির্বাচন অফিসারের অ্যাপ্রুভাল ছাড়া কোনো ডাটা সেন্ট্রাল সার্ভারে উনি তো ডাইরেক্ট আপলোড করতে পারেন না। উনি ডাটা নিবেন, কাগজপত্র যাচাই করবেন, উনি যাচাই বাছাই করে দেবেন, দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বা রেজিস্ট্রেশন কর্মকর্তা যিনি অ্যাপ্রুভাল অথরিটি উনি দেখবেন, দেন করবেন। এবং কোন জায়গা থেকে ডাটাটা আপলোড হয়েছে, ওই যেমন ধরছে যে বাসায় বসে করলেও কোন পিসি থেকে এটা হয়েছে, এটা কিন্তু ধরা যাবে। সমস্ত তথ্য এটা সেন্ট্রাল আমাদের যে আইটি বা আমাদের কমিশনের কাছে থাকে, এটা নিয়ে আমরা এখন এটা ধরা খুব সহজ হবে। এবং যেহেতু অতীতে এরকম কিছু দিয়েছেন, এগুলো তো আমাদের লার্নিং, আমরা অতীত থেকে শিক্ষা নিয়েছি এবং আরো সতর্কতা অবলম্বন করছি যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। যে অ্যাপ্রুভালের কথা বললেন, যে উপজেলা নির্বাহী অফিসারের অ্যাপ্রুভালের নির্বাচন কর্মকর্তার অ্যাপ্রুভালের ভিত্তিতে হয়। আমরা কিন্তু সেভারেল কেস পেয়েছি, যেটা হচ্ছে যে আমি নাম মেনশন করে বলছি, ইলেকশন অফিসারের জয়নাল ছিল, সে কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু এনআইডিতে রোহিঙ্গাদের নাম দিয়েছিল। সেই বিষয়টা কি এখনো আছে অ্যাপ্রুভালের বিষয় না? সেটা তো আপনারা পরিবর্তন করছেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে ওটা হচ্ছে কি আমাদের 17 সাল বা এর আগে ওই সময় আমাদের সার্ভারের ইয়েটা ওরকম ছিল না। এখন রিসেন্ট এই ঘটনাটা ঘটার পরে আমাদের সার্ভারটা যথেষ্ট স্ট্রং করে ফেলেছে। এখন চাইলে যে কেউ অ্যাক্সেস সহজে নিতে পারবে। যেমন আমি হলাম থানা নির্বাচন অফিসার পাহাড়তলী, এখন আমার অ্যাক্সেস আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এখানে আপলোডের বিষয়টি কখনোই ঘটতে পারে না, বা ভোটারকে ছবি তোলার বিষয়টি সেটাও হচ্ছে আমার অ্যাপ্রুভাল দিলে এখন উনি ছবি তুলতে পারবে। এরপরে হচ্ছে কি বিশেষ করে যে আপলোডের বিষয়টি, এটাতে আর কোনো স্টাফ বলেন, ডাটা এন্ট্রি অপারেটর বলেন, ওদের কোনো অ্যাক্সেসের বিষয়টি থাকে না। এখানে সম্পূর্ণ থানা নির্বাচন অফিসার বা উপজেলা রেজিস্ট্রেশন অফিসার যাকে বলে, উনি ব্যতীত কেউ অ্যাক্সেস নিতে পারে না। কিন্তু যেটা আমাদের শুধু অতীতে এটা ছিল না, কিন্তু এই রোহিঙ্গা সমস্যাটার কারণে এখন আমাদের সবকিছু নতুনভাবে আপডেট হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা ওই যে বললাম না, আমরা ভোটার নিবন্ধন সহজীকরণ, কিন্তু আমরা বারবার রোহিঙ্গা দিকে সহজীকরণ। আপনাদের এখান থেকে একজন কোয়েশ্চেন করেছেন, আমি একটু শেয়ার করি না একবার। ওই পিছনে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে এসএসসি কিংবা সরকারি একটা মেসেজ দিতেছে আপনাদেরকে। আগে এই 3টা ক্যাটাগরি ছিল না, আগে পুরো প্রক্রিয়াটাই একটু জটিল ছিল। যেমন মূল নিবন্ধন ফর্ম 2 এর সাথে বিশেষ যে ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করে বিশেষ কমিটির মাধ্যমে মিটিং হয়ে আসতে দিত। এইটা আসলে ওই সবাই যাতে গণহারে ওইটার মধ্যে না যায়, এই জন্য মূলত এবিসি করা সহজ করা। এবং আপনাদের সাথে মত বিনিময়ের উদ্দেশ্য হলো আপনারাও কিছু মতামত দেন যে এই ফর্মুলার বাহিরেও আরো কিছু করলে আমরা সহজীকরণ করব, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বিষয়টা আছে আমাদের, যে রোহিঙ্গা ভোটার যাতে এটার মধ্যে অন্তর্ভুক্ত হইতে ওই সহজীকরণের কারণে না হইতে পারে, এইটার মাথায় রেখে সহজ করবো। তবে যারা রোহিঙ্গা না বাংলাদেশি নাগরিক, তারা যাতে সহজে ভোটার হইতে পারে, আজকের মত বিনিময় কিংবা এই পরিপত্রের মূল উদ্দেশ্য এটা। আপনাদের মতামত থাকলে এই ব্যাপারে একটু মতামত আমরা আশা করতেছি। দিয়ে যদি আপনারা ক্যাটাগরাইজেশন করতে যান, সেক্ষেত্রে এটা হতে পারে যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যারা সন্তান, আপনি জি দিয়ে করতে পারেন, কিন্তু এ বি দিলে হয় কি তখন মানুষের মাথায় একটা কাজ করে যে এ হচ্ছে কি এলিট ক্যাটাগরি অথবা কোনো কিছু দেন। এলিট ক্যাটাগরি বলা হয় না, ওই নিচে একটু আমরা বলতেছি, একটু কাইন্ডলি
আমি মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি ফেনীতে দীর্ঘদিন জেলা নির্বাচন অফিসার হিসেবে ছিলাম। তো যখনই একজন, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে নিচ্ছি না, একজন ব্যাংকার, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি তার সন্তানকে নিয়ে আসছে, যেমন আমার সাথে এই যে 5 লাইশের থানা নির্বাচন অফিসার ও ফেনী সদরে ছিল জসিমউদ্দিন, আমি তাকে পাঠিয়ে দিয়েছি। 2-1টা লেকেন্স যদি থাকেও আমার মাথায় ছিল এই লোকটা যে একটা প্রফেশনে আছেন, তার সন্তান রোহিঙ্গা হওয়ার সুযোগ নেই, যার জন্য এখানে বৈষম্যের কোনো বিষয় নেই। মূলত ওটা উল্লেখ্য, এটা আলাদা একটা চ্যাপ্টার, বিশেষ করে এসএসসি বা তদূর্ধ্ব, এরপর অনলাইন কিউআর কোড যুক্ত অনলাইন জন্ম সনদ, না এগুলা তো বলছে, কিন্তু আমার একটা গ্যাপ আছে, হয়তো বা নাগরিক সনদটা নেই। কিন্তু আমি দেখছি ওনার যে পিতা মাতা, ওনাদের একটা প্রফেশন আছে, উনি রোহিঙ্গা হওয়ার কোনো সুযোগ নেই। এটাই উদ্দেশ্য, আমার মনে হয় উদ্দেশ্য এটাই। আর অন্যদের ক্ষেত্রে যে এসএসসি সনদ, এটা স্যার আছেন, যে আমাদের স্যার অলরেডি এতক্ষণ বর্ণনা দিয়েছেন। সচিব স্যার আসার পর যে আমারই স্যারের কাছে প্রথম এটা ছিল যে স্যার একটা লোক এসএসসি সনদ, এসএসসি বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা আছে, আমি কেন তাকে রোহিঙ্গা তালিকায় ফেলবো? সে তো 10টা বছর পড়াশোনা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা এরকমও পাচ্ছি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ, সেও যে রোহিঙ্গা, আপনারাই আমাদেরকে এই রিপোর্ট গুলা দিচ্ছেন। এই আর এটাই আমি শুধু এই ব্যাখ্যাটার জন্য প্লটটা দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওই মিজান ভাই যেটা বললেন যে ফিঙ্গারপ্রিন্ট ক্রস ম্যাচের বিষয়টা, ওই ব্যাপারে একটু যদি বলতেন। আমরা তো মানে ফিঙ্গারপ্রিন্ট ক্রস ম্যাচ আমাদের শুধু মাঠ থেকে ডাটা নেই, ফিঙ্গারপ্রিন্ট ক্রস ম্যাচটা হেড অফিসে হয়, মানে মেইন সার্ভার তো ঢাকাতে সেন্টারে, ঠিক আছে? এটা ট্রিপলাসের সার্ভারটা আপনাদের ডাটার সাথে আমাদের লিংক নেই, ঠিক আছে? আমি জানি না, এটা আমাদের আইটি সেক্টরে ব্যাখ্যা দিতে পারে। তবে হেড অফিসের বিভিন্ন ডাটা, রোহিঙ্গার একটা ডাটা যেটা আছে, এই ডাটা তো আমাদের কমিটি আছে। আচ্ছা, একটা বিষয় যে আপনারা কিউআর কোড যুক্ত অনলাইন নাগরিকত্ব সনদের যে বিষয়টি এখানে দিয়েছেন, আমরা অধিকাংশ সময় দেখি যে কিউআর কোড যুক্ত অনলাইন নাগরিক সনদ অনলাইন অ্যাভেলেবেল না এখন। এইটা করার জন্য এখন উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আমাদের সচিবালয় থেকেও লোকাল গভর্নমেন্ট থেকে চিঠি দেওয়া হয়েছে, যেহেতু এটিও গভর্নমেন্ট জারিত একটা পরিপত্র, এটি আমরা মানে সকল ডিপার্টমেন্টে পৌঁছে দিয়েছে এবং তাদের জানিয়েছে, এবং আমাদের বন্ধুদের প্রেক্ষিতে অনেক জায়গায় এটা চালু করতেছে, ঠিক আছে? যেমন আমি বলি, কিছুদিন আগে আমাদের কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রত্যেকটা ইমেলে চালু হয়ে গেছে, অনেকে করতেছে না। আমরা তো আমাদের থানা উপজেলার নির্দেশন, ওরা তো মেইন করবে। আমি চিঠি দিয়েছি সবাইকে, উপজেলা পর্যায়ে, ডিসি পর্যায়ে যাদেরকে আছে দিতে, এবং লোকাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউটগুলো সবাইকে জানাতে, এবং তারা যেটা চালু করে। আপনাদের এটা তো এখন থেকেই শুরু হয়েছে। এখন যদি কেউ অনলাইন নাগরিকত্ব সনদটা শো করতে না পারে, সেক্ষেত্রে আপনারা, তার ওখানে নাই এখন, সেক্ষেত্রে আপনারা ওটি আমাদের থানা নির্বাচন অফিসার তার নিজস্ব স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে করে হয়তো তার কাগজ দেবেন, কিন্তু আমরা এটাও খুব বেশি দিন যাবো না, আমরা খুব দ্রুত চালু করতে পারি। দেখা যাচ্ছে এটি যদি কেউ করতে অনিশ্চিত হয়, তাহলে আমরা কর্তৃপক্ষকে জানাবো। সেখান থেকেও তো নির্দেশনা দিয়েছে, আশা করা যায় যে উদ্দেশ্য যখন সহজীকরণ, সবাই এগিয়ে আসবে, ঠিক আছে? কারণ জনপ্রতিনিধিরাও তো এনাদেরকে সেবা করতেই হয়, তাই না? যেহেতু সহজীকরণের ব্যাপারটা আসছে নিবন্ধনের ক্ষেত্রে, এর সাথে একটু প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে সংশোধন। প্রচলিত আছে যে নিবন্ধন করার চাইতে সংশোধন করাটা আরও বেশি কঠিন। তাদেরকে অনলাইনে প্রয়োজনীয় কাগজগুলো সাবমিট করতে হয়, এরপরে হার্ড কপি দিতে হয়, তারপরে ঘোরাফেরা করতে হয় কর্মকর্তাদের কাছে। এটাকে কতটুকু সহজ করা যায় একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনাদের কমিশন থেকে সাম্প্রতিক একটা বিষয় বলা হলো যে নাগরিকদের এই যাতে পর্যাপ্ত নিবন্ধনের ক্ষেত্রে এটা যাতে সহজ করা যায়, সেক্ষেত্রে তারা হেল্প ডেস্ক স্থাপন করবে।
যেহেতু দালালদের একটা দৌরাত্ম্য থাকে, অনেকে অনেক কিছু বুঝে না, সেক্ষেত্রে দালালদের সহায়তা নেয়। সেই কার্যক্রমটা কবে নাগাদ শুরু হবে? আমি আপনার দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছি। একটা হচ্ছে ভোটার, আমরা তো ভোটার নিবন্ধনের সহজীকরণের বিষয়ে মত বিনিময়, যেহেতু প্রাসঙ্গিক একটা বিষয় যে সংশোধনের জন্য এখন যারা আসতেছে তাদের মূল যিনি সেবা গ্রহীতা তাদের মূল বক্তব্য হচ্ছে আমরা হয়রানির শিকার হচ্ছি। আমরা একটু অনানুষ্ঠানিক ভাবে প্রশ্নের উত্তরটা একটু অনানুষ্ঠানিক ভাবে দিই বোঝার জন্য, তারপর আমরা একটু একটা বাক্যে আমরা লম্বা করবো না। আপনাদের সবাদের জ্ঞাতার্থে অনানুষ্ঠানিক উত্তর হচ্ছে যে যারা সংশোধনের জন্য আবেদন করতেছে তাদের বেসিক 3টা প্রবলেম আমরা পাইছি। 50টা প্রবলেম আছে। যিনি এসএসসি বা ততোধ্য পাস তিনি এসে অনায়াসে বলতেছে যে আমি 4 পাস, কারণ সে বাহিরে যাওয়া কিংবা তার বাচ্চাকে স্কুলে ভর্তি করানো কিংবা পাসপোর্ট, মানে ভোটার হওয়া। খেয়াল করেন, এটা আমরা একটা সুযোগ খুঁজতেছিলাম যে আপনাদেরকে পাইলে আমাদের এইটা মেসেজটা দেওয়া আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই লাস্ট 1 মাস যাবত আমরা আরো প্রেসারে আছি, প্রেসারটা পজিটিভ, যে ভোটার যারা কারেকশনের জন্য জমা দিয়েছে সবাই একসাথে হাজির হচ্ছে। আমরা এক বাক্যে বলি যে তারা যেই তথ্য দিয়ে আবেদন করতেছে ওই তথ্যের মধ্যে একটা আছে যে তিনি এসএসসি বা ততোধ্য পাস, কিন্তু এখন সে বলতেছে আমি এসএসসি পাস কিংবা ততোধ্য পাস না। আমরা ওই যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে দেখেছি যে উনি এসএসসি পাস, কিন্তু যেহেতু তার পাসপোর্ট পরে তৈরি করেছে, তার বাচ্চাকে স্কুলে পরে দিয়েছে, উনি বিদেশে পরে গিয়েছে, বিভিন্ন তথ্যগুলির মধ্যে এই আইডি কার্ড অনুযায়ী তথ্যগুলি উনি দেয় নাই। এখন ওই এসএসসি সনদ সাবমিট করলে তার ভোটার এক্সিস্টিং যে ভোটার নাম, বাবার নাম, মায়ের নাম এবং জন্ম তারিখ, এই 4টা অপশন আগেরটাই ঠিক আছে, কিন্তু এটা দিলে তার বাকি কার অপশনগুলি পূরণ করতে পারতেছে না। এইটা আপনাদের সহযোগিতা লাগবে যে যারা এটা করতেছে যাতে তারা এই ব্যাপারে আমাদেরকে একটু হেল্প করে। আর দ্বিতীয় হচ্ছে যে এখন হয়রানি অথবা তাদের যে পেরেশানি করতেছে তার মূল আরেকটা কারণ হচ্ছে যখন উনি কোনো অপশন চেঞ্জ করতে চাচ্ছে, তা ধরেন লাইক তার মায়ের নাম পুরা পরিবর্তন করতেছে, বাবার নাম পুরা পরিবর্তন করতেছে, জন্ম তারিখ 1, 2, 3, 4, 5, 7 বছর পর্যন্ত সে কমানো বাড়ানোর জায়গা যাচ্ছে, এই ক্ষেত্রে সে প্রপার ডকুমেন্টসটা প্রথমে দিচ্ছে না। তো আমরা ওই আবেদনটা হওয়ার পরে যখন একবার নক করি তখন দেখেছি সে একটা তথ্য দিয়েছে, কিন্তু এত যেই পরিবর্তন তার সাথে এটা, যেমন ফুল বাবার নাম পরিবর্তন করে তার ওয়ারিশের মধ্যে ওই বাবা যে নতুন আসছে তিনি আছে কিনা, তার বাবার আইডি কার্ডটা আছে কিনা, তার মা এর আইডি কার্ডে এই নামটা আছে কিনা যেটা উনি চেঞ্জ চাচ্ছে, অন্যান্য যে ভাই বোনগুলি আছে 3 জন 4 জন 5 জন 2 জন তাদের মধ্যে আছে কিনা, এগুলি করে আমরা আবার কোয়ারি দিই। ওনারা আবার কিছু সাবমিট করে কিন্তু পূর্ণ করে না। হয়রানি আমি আর লম্বা করবো না, এইরকম কিছু তথ্য দেয়া এবং নেয়া। আমরা তো কাজ করি, তো আমরা করি কি ওই যে এই একটার উপরে আমরা 2বার 3বার নক করি, তাতে আমাদেরও সময় ক্ষেপণ হচ্ছে, আমাদেরও পরিশ্রম করতে হচ্ছে, ওনারাও ওইটাকে ওনারা হয়রানির মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রপার যারা দিচ্ছে আমরা প্রতিদিনই কিন্তু অ্যাপ্রুভ করতেছি। তো এই যদি আমরা একটু হেল্প চাবো যে আপনারা একটু মেসেজ দেন যে যখন কোনো ব্যক্তি তার কারেকশনের জন্য আবেদন দেয় তার যেই অপশনে দিচ্ছে বাবার নাম পূর্ণ অথবা মায়ের নাম পূর্ণ অথবা জন্ম তারিখ, ওই অপশনের পক্ষে যাতে উনি ওনার অনলাইন জন্ম নিবন্ধন, এসএসসি পাস হলে সনদের কপি, বাবা মায়ের ক্ষেত্রে বাবা মায়ের আইডি কার্ডের কপি এবং ক্ষেত্র বিশেষ ওয়ারিশ নাম, এইটা আপনাদের মাধ্যমে আমরা একটু মেসেজটা পৌঁছাতে চাই। ধন্যবাদ। আর হেল্প ডেস্কটা আমরা অলরেডি চালু করেছি। আপনারা নিচে যাওয়ার সময় আপনাদের দাওয়াত থাকলো, একটা চায়ের আপ্যায়ন আছে এখানে, চা খেয়ে আপনারা যাওয়ার সময় হেল্প ডেস্কটাও আমরা স্থাপন করেছি এবং আপনারা একটু মেসেজটা পৌঁছান। তারা যাতে কোনো অবস্থায়, আমরা আবার মেসেজটা আপনাদের কাছে স্পষ্ট দিতে চাই, এই অফিসে আমরা 6 জন থানা নির্বাচন অফিস, একটা আঞ্চলিক নির্বাচন অফিস, স্যার নিজেই কারেকশনগুলি কাজ করে এবং আপনাদের জ্ঞাতার্থে বলি জটিল যত কারেকশন এটা জেলা এবং আঞ্চলিক নির্বাচন পর্যায়ে হয়, থানা অফিসগুলিতে একটু ছোট কারেকশন হয়। তো আপনারা একটু মেসেজটা পৌঁছাবেন যে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিস এবং জেলা নির্বাচন অফিস সম্পূর্ণ দালাল মুক্ত এবং সর্বোচ্চ সততার সাথে কাজ করতেছেন আমরা দাবি করি। আপনারা শুধু মেসেজ দেন যে কোনো দালালের খবর কারো কারো করার দরকার নাই, শুধু ডকুমেন্টস প্রপার দিলেই আমরা ইনশাল্লাহ সব কাজ অনেক দ্রুত আমরা সম্পন্ন করতে পারবো। সর্বশেষ একটা আপডেট দিচ্ছি আপনাদেরকে, চলতি মাসে আমরা প্রতিদিন যে এই কাজগুলি করি এবং আমরা যে ডেটগুলি দিচ্ছি কারেকশনের প্রপার তথ্য পাইলে আমরা ওই ডেটই সম্পন্ন করতেছি এবং গতকালকে পর্যন্ত আমাদের যে ডেট দেওয়া ছিল আপডেট কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। ধন্যবাদ। এখানে আরেকটা বিষয়, আপনারা যেহেতু সহজীকরণের কথা বলছেন, এই যে ভেরিফিকেশন, ভেরিফাই এবং কিউআর কোড যুক্ত নাগরিক সনদ যেটা, ওটা না রাখলে হয় না। আমরা আপনাদের প্রস্তাব লিখে ভেরিফাইবল না রাখলে এটা আসলে বিশ্বাস করা যায় না, কারণ এটা পুরো টেম্পারিং করা হয় অনেক সময়। না, আপনি এখানে জন্ম সনদ আছে, তার মা বাবার
অনলাইন জন্মসনদ পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু জন্মসনদ অ্যাভেলেবল দিচ্ছে আসলে ওইখানে বসবাস করে এইটা আমাদের দরকার হয়। যেমন জন্মসনদে কিউআর কোড না বসানো চলে, এটা আমাদের বলা আছে ভেরিফাইয়েবল কিউআর কোড তো অনলাইন জন্মসনদ। আমার একটা ভুলেই হয় অনলাইন হতে হবে অথবা কিউআর কোড দিয়ে কাগজটার অথেন্টিকেশন পেতে হবে, ঠিক আছে? আসলে ওইটা কি আমাদের অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ওই সিগনেচার করে দিলে চেয়ারম্যানের সিগনেচার করুন না দালাল, তোমরা সাজায় নিয়ে একটা সিগনেচার স্ক্যান করে বসাই দিয়ে আপলোড করে যদি দেয় এখানে হয় জন্ম সনদ নাইলে নাগরিক সনদ, যেকোনো একটা দুটোই লাগে। আমি আপনাদের সকলের জ্ঞানের আরেকটা বলবো, আমি যে আবেদনগুলো করি দেখেন তিনটা ফিল্ড বলতে নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং 10 বছরের ঊর্ধ্বে বয়স পরিবর্তন, এটি এই মাঠ পর্যায় থেকে হয় না, এটি ঢাকা থেকে হয়, ঠিক আছে? আপনাদের জেলা নির্বাচন অফিসার 5 বছর পর্যন্ত বোধহয় বয়স, এখন 7 বছর পর্যন্ত বয়স করতে পারে। আমার 10 বছর পর্যন্ত লিমিট আছে, কিন্তু ওই যে একজন বললো ভাই বোনের পুরন 10 বছর পরিবর্তনের আসলে এটা হয়েছে কিনা এগুলো দেখা। আমাদের কাছে এক শ্রেণীর নাগরিক আছে, আমার সবাই তোমাদের আত্মীয় ভাই বোন, ওনারা যেটা এসে বলে যে আমি বাড়ি ছিলাম না, বিদেশে ছিলাম বা অমুক জায়গায় ছিলাম, এসে দেখে নিয়ে গেছে। কিন্তু মানুষ মানে এত বোকা আমি বুঝি না, যতক্ষণ পর্যন্ত সে আমার কম্পিউটারের সামনে না আসছে, যতক্ষণ পর্যন্ত তার ছবি বায়োমেট্রিক আমি না নিয়েছি, ততক্ষণ পর্যন্ত ডাটা আপলোড হয়। যখন সে কম্পিউটারের সামনে বসে বায়োমেট্রিক নেওয়া হয়, তখন কিন্তু ওইখানে গিয়ে একটা ফর্মে সিগনেচার করতে হয় আমাদের নিবন্ধন 2, সেখানে 46 কম্পিউটারে আমার ডাটা সকল সঠিক এন্ট্রি নিশ্চিত করলাম। আগে কিন্তু এরকম ছিল না, এই ফর্ম আপডেট করা হয়েছে গত কয়েক বছর আগে, সে স্বাক্ষর করতেছে, এটা একটা গেল। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে গ্রুপ কপি দেওয়া হচ্ছে, ওটা বলছি পাসপোর্টের মতো, যেমন পাসপোর্ট হয়ে গেলে আপনার গ্রুপ কপি দেওয়া আছে, আমার গ্রুপ কপি দিচ্ছে যে আপনি করে দেখে এখানে সই করেন, সে সই করতেছে, এরপরে স্ক্যান করে দেওয়া হচ্ছে ওই দুটা। এরপরে পরিবর্তিতে আসে যে জন্মসনদ আগেরটা আছে, পরে নতুন আর একটা করে এনে বলেন যে আমার ওটা জন্ম তারিখ না হয়েছে, আগেরটা কিন্তু আছে। তাহলে ভাই আমি কি করবো? এটা তো মানুষের স্বার্থের বিষয়, প্রয়োজনের বিষয়। এবং আমাদের কথা হচ্ছে যে যদি নির্বাচন কমিশন ভুল করে, নির্বাচন কমিশন সেটা সংশোধন করবে। যদি পাসপোর্ট ভুল করে, পাসপোর্টকে করতে বলবে। যদি সার্টিফিকেটে ভুল হয়, সার্টিফিকেটে ডকুমেন্ট যেটা আগে এস্টাবলিশড হয়ে গেছে, আমাদের পারস্পরিক ডিপার্টমেন্টে আন্তঃসমন্বয় খুব দরকার। এই জন্মসনদ, এই পাসপোর্ট এবং শিক্ষা বোর্ড এবং নির্বাচন কমিশন আন্তঃসমন্বয় খুব দরকার। যেমন আপনি বলেন যে ডিম আগে না মুরগি আগে, একটা যুক্তি। পিতামাতা এসএসসি পাস বা তদুর্ধ্ব পাস, পিতামাতার সার্টিফিকেটে একটি নাম আছে, পিতামাতা তার সন্তানকে স্কুলে অ্যাডমিট করেছে, স্কুলের সার্টিফিকেটে গিয়ে দেখা যাচ্ছে সন্তানের আর এক রকম নাম। পিতামাতা যদি শিক্ষিত হয়, তার সার্টিফিকেটে ওই নাম, তাহলে সন্তানের সার্টিফিকেট দিয়ে পিতামাতার নাম চেঞ্জ করতে আসতেছে, এটা কি যৌক্তিক বলেন? এই ধরনের অসংখ্য আসতেছে, তখন সে এফিডেভিট দিয়ে বলতেছে যে আমি পাস না। এই ধরনের আবেদনগুলো নিষ্পত্তি করতে গেলে সমস্যা হচ্ছে, তখন দেখা হয় যে তার সকল ধরনের সন্তানের যদি তার সার্টিফিকেট না থাকে, তখন কিন্তু সেটি এটি বিবেচনায় নেওয়া হয়। তার জমি, তার পাসপোর্ট, তার অন্যান্য সন্তান বা অন্যান্য সবাই নাস্তা দিই, কাগজপত্র এক আছে কিনা এটা দেখে। সবচেয়ে বড় কথা কি, একটু শেষ করি, যে উনি যখন সিগনেচার করে, আমাদের প্রত্যেকের তো এনআইডি আছে, আপনাদের প্রত্যেকের এনআইডি ছবি পিছনে একটা স্বাক্ষর দেখেন না, নাম লেখা আছে না? নাম লেখা আছে। তো কথা হচ্ছে যে আমি রহিম দিয়ে ভোটার হলাম, আমি রহিম দিয়ে সিগনেচার করলাম, ওই ছবি নিচে রহিমের সিগনেচার আছে। এখন উনি বলতেছে যে না আমি রহিম না আমি করিম, তাহলে আপনি কেন ওই সিগনেচারটা করিম নামে করলেন না? কারণ ফর্মটা আপনার সামনে, আপনি রহিম থেকে করিম হতে চাচ্ছেন, তাহলে আপনাকে বলতে দেন যে আমার নাম তো করিম, এখানে রহিম লেখা আছে, এই ফর্মটা আমার না, অথবা এটি আমার না, বায়োমেট্রিকের সিগনেচার কিন্তু উনি দিয়েছে। তার মানে ম্যাক্সিমাম মানুষ তার স্বার্থের প্রয়োজনে করে থাকে। আমি কিছুদিন আগে একটা আবেদন দেখলাম, একটু আগে দেখেন যে এই এলাকার একটা লোক দীর্ঘ 12-13 বছর প্রবাসী, 3টি পাসপোর্ট নিয়ে আসছে, তার সার্টিফিকেট আছে, উচ্চ মাধ্যমিক পাস, তার নাম আজিজুর রহমান।
তিনি দীর্ঘ তিনটি পাসপোর্ট দিয়ে দীর্ঘ 12-13 বছর বিদেশে থেকে আসছে। এখন সে এসে আমাকে সার্টিফিকেট প্রডিউস করতেছে যে এটা আমার সার্টিফিকেট, আমার নাম মাহবুব, স্ত্রীর এনআইডিতে সেভ করে মাহবুব পাওয়া যাচ্ছে, তার সন্তানরা শিক্ষিত, তার সন্তানদের সার্টিফিকেট মাহবুব পাওয়া যাচ্ছে। আপনি কি করবেন? তাহলে উনি তো ওনার প্রয়োজনে আমার লোক গিয়েছে, উনি না দিলে তো আমি ওনাকে বাধ্য করতে পারি না। এই জন্য সকল মানুষকে সতর্ক হবে ভাই। আমার চেষ্টা করি হয় না, আমার দুয়ারে যারা আছে আমরা প্রতিদিনই মানুষকে শুনি এবং একজন কর্মকর্তার পক্ষে যতটুকু নিষ্পত্তি করা সম্ভব যদি প্রয়োজনীয় প্রমাণক দেয়, তবে পিতামাতার নামের পরিপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা অবশ্যই এটা থেকে ওয়ারেন্ট সনদ দিতে হবে। তার সকল ভাই বোন আছে কিনা এনআইডির নাম, এনআইডি গুলো ক্রস চেক করে যদি পাওয়া যায় এবং আমি ভাই বোনের এসে সাক্ষী দেবে যে হ্যাঁ উনি আমার গৌরবজ্যোত ভাই, আমরা একই পিতামাতার সন্তান, না হলে এর পিতার নাম একরকম, ওর মাতার নাম আর একরকম, এটা তো ইউনিফর্ম তো হইতে হবে, তাই না? কিছুদিন আগে মিরসরাই না কোথায় রাউজানে একটা ছেলে, ওনার 2 ভাই প্রবাসী, একজন ওমানে থাকে, একজন দুবাইতে যাবে, ওনার ভিসার মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে। ওনারা 5 ভাই বোন। তো যিনি ওমানে থাকে তার পাসপোর্টে তার আইডি কার্ডে মার নাম আছে যমুনা বেগম, যমুনা বেগম, আর উনার পাসপোর্টে আছে জন্ম সনদে আছে জাইনুবা বেগম, উনার মার আইডি কার্ডে আছে যমুনা বেগম। কিছু ভাই বোনদের আছে যমুনা, কিছু ভাই বোনদের জাইনুবা। এটা আমি কি করবো বলেন? ও তো যমুনা দেবো, যে ওমানে থাকবে তাহলে ওরটা ও যমুনা রাখবে, মার আইডি কার্ডও যমুনা, আর এস আছে এ বিদেশে যায়, পাসপোর্ট চেঞ্জ হবে না। তাহলে ভাই আমি ফ্যামিলিকে ইউনিফর্ম করতে চাচ্ছি। ফ্যামিলির কাছে যদি সকল কমন ইনফরমেশন এক থাকে আমি কিন্তু করে দিচ্ছি, এবং এই কমন ইনফরমেশন কিন্তু অনেকে দিচ্ছে না। এটা নিতে সমস্যা হয়। আবেদন অনলাইনে সংশোধনের ক্ষেত্রে দুভাবেই করা যায়, অফলাইনেও করতে পারে, অনলাইনে করতে পারে। অফলাইনে এসে আমাদের উপজেলা নির্বাচন অফিসে করতে হয়, আর অনলাইনে বাইরে থেকে করতে হয়। তো অনলাইনে করার সময় আবার প্রয়োজনীয় যে কাগজ, এই যারা অনলাইনে যারা আবেদন ক্রিয়েট করে দেয় এরা কিন্তু সাবমিট করে না। এখানে একটা দৌড়ত্ব, এটা তো আমার আউট অফ কন্ট্রোল, আমার আউট অফ অফিস, সেটা বিভিন্ন জায়গায় হতে পারে, তাই না? তো সেখানে প্রয়োজনীয় প্রমাণের ঘাটতি থাকে। আবার ওই সময় দেখা যাচ্ছে যে পোর্টাল ইউজার তার মোবাইল নাম্বার ব্যক্তিরটা না দিয়ে তার নিজেরটা দোকানদার দিয়ে দেয়। আমি যখন মেসেজ করবো আমি কিন্তু সে মেসেজ পাচ্ছে না যে আপনি এই কাগজপত্র দেন বা আমার দেখা করেন। এটা কিন্তু এরকম মিসইউজ অনেক সময় হচ্ছে। আমাদের অফিসে যদি আসে অনেকে বলে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেন, বলেন যে এখানে সিস্টেমে যা দেওয়া যাবে এটি কিন্তু চেঞ্জ করার কোনো সুযোগ নেই, আমি চেঞ্জ করতে পারবো। এবং অনেকে বলে যে এমন আবেদন দেখেছি যে প্রথম আবেদনে সার্টিফিকেট দিয়ে আবেদন করেছে, দ্বিতীয় আবেদনে সার্টিফিকেট দিচ্ছে না, না দিয়ে বলতেছে যে আমি পাস না, কিন্তু আমার প্রিভিয়াস রেকর্ড তো সব থেকে যায়। আমি প্রিভিয়াস লগ চেক করে দেখেছি ওখানে সার্টিফিকেট আছে। তাহলে আবেদনকারী পূর্বে সার্টিফিকেট দিয়েছে, এখন আবার বলছে অস্বীকার। আবার কিছু কিছু জায়গায় সার্টিফিকেট টেম্পারিং করেও দিচ্ছে। এই ধরনের অসংখ্য আছে। অর্থাৎ নাগরিক তার সুবিধার জন্য, তার স্বার্থের জন্য যাচ্ছে। এখন এতগুলো অ্যাকুরেসি মেনটেন করে অন্যান্য এলাকার সাথে এত সহজভাবে চিন্তা না করে, চিটাগাং একটা বিশেষ ক্যারেক্টারের জেলা, এই অঞ্চলটা একটা বিশেষ ক্যারেক্টারের জেলা, সুতরাং এখানে এনআইডি কারেকশন করতে গেলে আমাদেরকে একটু বেশি সময় দিতে হয়, বেশি সতর্কতা হতে হয়। আমরা কোনো নাগরিককে হয়রানি করি না। আজকে যেহেতু ভোটার নিবন্ধন সহজীকরণ নিয়ে আলোচনা উদ্দেশ্য ছিল, এর পাশাপাশি আপনারা এও প্রশ্ন করেছেন, আমরা আপনাদেরকে বিনীত আহ্বান জানাবো যে কোন নাগরিকের সমস্যাটা সরাসরি কর্মকর্তার সাথে কথা বলতে হবে। কর্মকর্তা সমাধান দেবে, কোন স্টাফ সমাধান দিতে পারবে না, উল্টা পাল্টা বসবে। তার জ্ঞান যতটুকু সে ততটুকুই পরামর্শ দেবে। তো নিষ্পত্তিকারী কর্মকর্তার কাছে না গেলে প্রয়োজনীয় সমাধান সে পাবে না। ঠিক আছে? আপনাদের তো অনেকেই আমাদের কাছে ফোন করেন, দেখেন আমরা সেবা দিতে আমরা চেষ্টা করি যতটুকু পারি। হয়তো একদিন তাৎক্ষণিক না দেয়, একদিন পরে দেয়, 2 দিন পরে দেয়, আমরা কিন্তু চেষ্টা করতেছি। প্রয়োজনীয় প্রমাণ থাকলে এটা আমরা সমাধান করার চেষ্টা করছি। তো ধন্যবাদ ভাই। আমার একটা প্রশ্ন ছিল যে আপনারা বলেন যে সহজীকরণ, কিন্তু এখানে দেখা গেছে আপনাদের পক্ষ থেকে একটা মেসেজ গেছে, যে মেসেজের মধ্যে বলা হচ্ছে সকল ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের কপি, এরপর বলা হচ্ছে এসএসসি সনদ, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড। আমার কাছে মেসেজটা আছে, আমি মেসেজটা নিয়ে আসছি। যে ব্যক্তি এসএসসি পাস করবে তার প্রবেশপত্রের প্রয়োজন নাই, কার্ড রেজিস্ট্রেশন কার্ডের প্রয়োজন নাই। আপনারা মানে এমন ভাবে দিয়েছেন ওই লোক করতে মনে করেন কয়েক বছর চলে যাবে না। এটা একটু বলি শোনেন, আরেকটা বিষয় আছে যে আমরা 96 আরেকটা জিনিস আপনারা করছেন সকল ভাই বোন মা বাবা সহ উপস্থিত হবে। হ্যাঁ আমি একটু বলি, এই জন্য বললাম আপনার মা বাবার নাম চেঞ্জ হলে
আপনারা জানেন যে এটা ভোটার নিবন্ধন সহযোগীকরণ। আপনি বলছেন এনআইডি সংশোধনের বিষয়টা, যখন পিতামাতার নাম পরিপূর্ণ পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু ভাই বোনকে সাক্ষী না দিলে দিতে চাই না। এফিডেভিট সই করতেছে, এফিডেভিট আইনগত তেমন কোনো দলিল না, এটা অ্যাডিশনাল একটা স্ট্রেন। এটা এফিডেভিট আমলে না নিলেও কোনো বাধ্যবাধকতা নেই। তদন্ত যদি দেখা যায় এফিডেভিটের বক্তব্য সত্য না, তাহলে কিন্তু এটি কোনো মানে বাধ্যতামূলক বা পালনীয় কোনো দলিল না। তো 96 বা তদন্ত পর্যায়ে যারা পাশ করছে এই সার্টিফিকেটগুলো ভেরিফাই করা যায়, এর আগের সার্টিফিকেটগুলো ভেরিফাই করা যায় না, যার কারণে মূল সার্টিফিকেট দেখতে চাওয়া হয়, রেজিস্ট্রেশন কার্ড আছে কিনা দেখতে চাওয়া হয়। তার কাছে যদি সকল ডকুমেন্ট থাকে ধরে নেওয়া হয় ওই সার্টিফিকেটটা তার, নাম পাল্টে গেছে, মূল কাগজপত্র যদি থাকে অনেক সময় নকল করলে দেখা যাচ্ছে সার্টিফিকেটটা করছে, রেজিস্ট্রেশন কার্ড করতে পারে না, অ্যাডমিট কার্ড করতে পারে, এত ডকুমেন্ট তার কাছে থাকবে না। এই জন্য এই দলিলগুলো চাওয়া হয় যে সার্টিফিকেটের সাথে আসলে মিল আছে কিনা। আমার দেখা যাচ্ছে যে ওই সেন্টারে যখন ছবি তোলার সময় প্রচুর পরিমাণে ভিড় হয়, তো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সচেতন হতে হবে। আমি আমার নিবন্ধন ফর্ম মাস্টারের কাছ থেকে নিই, তথ্য সংগ্রহকারী, এখানে করিম লেখা আছে, নিচে পিতামাতার নাম ভিন্ন, শিক্ষা লেখা আছে। একই গ্রামে একই ওয়ার্ডে করিম নামে একাধিক ব্যক্তি থাকতে পারে না, পিতামাতার নাম ভিন্ন হতে পারে, শিক্ষা ভিন্ন হতে পারে। অনেক সময় ভোটার হওয়ার ক্ষেত্রে ফর্ম ওলটপালট হয়ে যায়, করিম নামে যে প্রকৃত করিমের কাছে ফর্মটা না গিয়ে অন্য করিম বা রহিমের কাছে গেছে। তো দেখা যাচ্ছে যে ওখানে সে ছবি তুলেছে এবং বায়োমেট্রিক দিয়েছে, সই করেছে, ওইটুকু তার, এনাদার যে ইনফরমেশন গুলো সেটা তার না। সেক্ষেত্রেও ওই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি আমরা তার বায়োমেট্রিক ভেসে আছে সেটা তার ধরে নিই, বাকি ইনফরমেশন গুলো চেঞ্জ করতে, তখন আমি বলি যে এই সার্টিফিকেট যে আপনি ভোটার আছেন এই সার্টিফিকেটটা নিয়ে আসেন, আসলে আপনার কিনা দাবি করে, সেই জন্য মূল কপিগুলো দেখতে চাওয়া। এটা উদ্দেশ্য হয়রানি না, মানে সংশোধনের ধরন অনুযায়ী কাগজ চাওয়া। ওনার কাছে কাগজটা আছে কিনা, তখন আমি আমার বিশ্বাস হবে যে আসলে ব্যক্তি ওনার এই সার্টিফিকেটটা, তখন ওনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। তো আমরা শেষ করতে পারি, শেষ করবো। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আশা করি যে আমরা যে উদ্দেশ্যে আপনাদেরকে এখানে ডেকেছিলাম আমাদের এই উদ্দেশ্যটা সফল হবে। আপনারা নির্বাচন কমিশনের এই কাজকে সহযোগিতা করবেন।